প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের ভূগোল ও পরিবেশ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনা হবে তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস ও বৈশিষ্ট্য। প্রথমে আমরা জানব বায়ুমণ্ডল কি। ভূপৃষ্ঠের চারিদিকে জীবজগতের প্রাণ ধারণের প্রয়োজনীয় বায়ুর উপাদান বেষ্টিত রয়েছে, এটাকে আমরা বায়ুমণ্ডল বলি। এই বায়ুর উপাদানসমূহ কয়েকটি স্তরে বিভক্ত হয়ে অবস্থান করছে। এগুলো পৃথিবীর মানুষ ও অন্যান্য জীবজগতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদান রয়েছে। সেই উপাদানগুলোর মধ্যে নাইট্রোজেন রয়েছে ৭৮.০২%, অক্সিজেন রয়েছে ২০.৭১%, আর্গন রয়েছে ০.৮০%, কার্বন ডাইঅক্সাইড রয়েছে ০.৩০%। অন্য গ্যাসসমূহ নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, ওজোন, মিথেন ও নাইট্রাস অক্সাইড রয়েছে ০.০২%, জলীয় বাষ্প রয়েছে ০.৪১%, ধূলিকণা ও কণিকা রয়েছে ০.১%। এই সমস্ত উপাদানগুলো নিয়ে আমাদের বায়ুমণ্ডল গঠিত। এই বায়ুমণ্ডলকে বেশ কয়েকটি স্তরে বিভক্ত করা হয়। সর্বমোট ৫টি স্তরে বিভক্ত করা হয়। সেই স্তরগুলো হচ্ছে ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল এবং এক্সোমণ্ডল। এর মধ্যে সবচেয়ে ভূপৃষ্ঠের দিক থেকে যদি হিসেব করা হয় তাহলে সর্বনিম্ন স্তর হচ্ছে ট্রপোমণ্ডল, যা হচ্ছে ভূপৃষ্ঠের সাথে লেগে আছে এবং ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রায় ১৬ থেকে ১৯ কিলোমিটার এবং মেরু অঞ্চলে প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। এই স্তরটি আমাদের পৃথিবীর প্রাণীকুলের জন্য এবং উদ্ভিদকুলের জন্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর, কারণ এই স্তরেই মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা এর সব কিছুই সৃষ্টি হয় এই ট্রপোমণ্ডল স্তরে। এই স্তরের শেষ প্রান্তের নাম হচ্ছে ট্রপোবিরতি। আর ট্রপোমণ্ডলের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তা হলো ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব ও উষ্ণতা কমতে থাকে এই স্তরে, এবং সাধারণভাবে প্রতি ১০০০ মিটার উচ্চতায় ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। এরপর উচ্চতা বৃদ্ধির ফলে বাতাসের গতিবেগ বেড়ে যায়, তাতে এই স্তরে যতই উপরের দিকে যাওয়া হবে তত বাতাসের গতিবেগ বাড়তে থাকবে। নিচের দিকের বাতাসে তুলনামূলকভাবে জলীয় বাষ্প বেশি থাকে। ধূলিকণার অবস্থানের ফলে সমগ্র বায়ুমণ্ডলের ওজনের প্রায় ৭৫% এই স্তর বহন করে। পুরো বায়ুমণ্ডলের ৭৫% এই স্তর বহন করে, কারণ এই স্তরে যেহেতু ধূলিকণা থাকে। যে উচ্চতায় তাপমাত্রা বন্ধ হয়ে যায় তাকে ট্রপোবিরতি বলা হয়। আমরা জানি এর স্তরের শেষ পর্যায়ে হচ্ছে শেষ প্রান্তের নাম দেওয়া হচ্ছে ট্রপোবিরতি, এবং সেখানে তাপমাত্রা থাকে হচ্ছে -৫৪ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে হতে পারে। তো এই হচ্ছে ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য। এর পরের যে স্তরটি রয়েছে অর্থাৎ ট্রপোমণ্ডলের উপরের স্তরটি হচ্ছে স্ট্রাটোমণ্ডল। ট্রপোবিরতির উপরের দিকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত এই স্ট্রাটোমণ্ডল নামে পরিচিত। স্ট্রাটোমণ্ডল এবং মেসোমণ্ডলের মধ্যবর্তী যে অঞ্চল, সেই অঞ্চলে যে তাপমাত্রার স্থিতিস্থাপ অবস্থা থাকে তাকে স্ট্রাটোবিরতি বলা হয়, ট্রপোবিরতির মতো। তো ট্রপোবিরতির মতো ট্রপোমণ্ডলের মতো স্ট্রাটোমণ্ডলেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এই স্তরে ওজোন গ্যাসের স্তর বেশি পরিমাণে আছে। এই স্তরে ওজোন স্তর বলতে আমরা ওজোন গ্যাস বলতে যেটাকে চিনে থাকি, সেই ওজোন গ্যাসের স্তর রয়েছে এই স্তরে, এবং এই ওজোন স্তর খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ এই ওজোন স্তর সূর্যের আলোয় যে বেশিরভাগ অতিবেগুনি রশ্মিগুলো রয়েছে সেই রশ্মিগুলো এগুলো এই স্তর আটকে দেয় বা শুষে নেয়।
এবং এই স্তরে ধীরে ধীরে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়। এই স্তরে বায়ুতে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনো রকম জলীয় বাষ্প থাকে না, ফলে আবহাওয়া থাকে শান্ত ও শুষ্ক। ঝড় বৃষ্টি থাকে না বলেই এই স্তরের মধ্য দিয়ে সাধারণত জেট বিমানগুলো চলাচল করে। প্রায় 50 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা পুনরায় হ্রাস পেতে শুরু করে, এটি স্ট্র্যাটোমণ্ডলের শেষ প্রান্ত নির্ধারণ করে। এর পরের যে স্তর রয়েছে সেটি হচ্ছে মেসোমণ্ডল। এই মেসোমণ্ডল স্ট্র্যাটোবিরতির উপরে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরের উপরে তাপমাত্রা হ্রাস পাওয়া থেমে যায় এবং এই স্তরকে যেখানে থেমে যায় তাকে মেসোবিরতি বলা হচ্ছে বা মেসোপজ বলা হয়। মেসোমণ্ডলের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তা হলো এই স্তরে ট্রপোমণ্ডলের মতোই উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে, যা -83 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে যায়। মেসোমণ্ডল বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম তাপমাত্রা ধারণ করে। মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলোর অধিকাংশই এই স্তরে এসে পুড়ে যায়, এই স্তরের মধ্যে এসে পুড়ে যায়। সো এই ছিল মেসোমণ্ডলের বৈশিষ্ট্য। এরপর যে মণ্ডলটি রয়েছে তা হচ্ছে তাপমণ্ডল বা থার্মোস্ফিয়ার। এই মেসোবিরতির উপরে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই বায়ুস্তর। এই মণ্ডলে বায়ুস্তর অত্যন্ত হালকা ও চাপক্ষীণ। তাপমণ্ডলের নিম্ন অংশকে আয়নমণ্ডল বা আয়নোস্ফিয়ার বলা হয়। তাপমণ্ডলের একইভাবে কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন হচ্ছে এই স্তরে বায়ুমণ্ডলের তাপমাত্রা অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পেয়ে 1480 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তাপমণ্ডলের উপরের স্তরে তাপমাত্রার পরিমাণ প্রায় স্থির থাকে। তীব্র সৌর বিকিরণে রঞ্জন রশ্মি ও অতিবেগুনি রশ্মির সংঘাতে এই অংশের বায়ু আয়নযুক্ত হয়, যেটাকে আমরা আয়নমণ্ডল বলবো। ভূপৃষ্ঠ থেকে পাঠানো বিভিন্ন বেতার তরঙ্গ আয়নমণ্ডলের বিভিন্ন আয়নে বাধা পেয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে। সর্বশেষ যে মণ্ডল বা সর্বোচ্চ মণ্ডল যেটি উপরের মণ্ডল যেটি রয়েছে সেটি হচ্ছে এক্সোমণ্ডল, এক্সোস্ফিয়ার। তাপমণ্ডলের উপরে প্রায় 960 কিলোমিটার পর্যন্ত এই বায়ুস্তর বিস্তৃত। এই স্তরে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। এক্সোমণ্ডলের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো হলো এক্সোমণ্ডল তাপমণ্ডল অতিক্রম করে 960 কিলোমিটার পর্যন্ত প্রসারিত হয়। এটি ক্রমান্বয়ে আন্তঃগ্রহ স্থান ইন্টারপ্ল্যানেটারি স্পেসে প্রবেশ করে। এই স্তরের তাপমাত্রা প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস থেকে 1650 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এই স্তরে খুব সামান্য পরিমাণ গ্যাস যেমন অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন এবং হিলিয়াম ধারণ করে, কেননা মাধ্যাকর্ষণের ঘাটতির কারণে গ্যাস অণু বা কণাগুলো সহজে মহাকাশে ছড়িয়ে পড়ে। তো এই ছিল যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর এবং সেগুলোর যে বৈশিষ্ট্য সেগুলো। তো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের সার্বিকভাবে বা সমন্বিতভাবে যে কিছু গুরুত্ব রয়েছে সেগুলো হচ্ছে, বায়ুমণ্ডল ছাড়া যেমন কোনো শব্দ তরঙ্গ স্থানান্তরিত হয় না, তেমনি ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ আয়ন স্তরে বাধা পেয়ে পৃথিবীতে ফিরে আসে। ট্রপোমণ্ডল ছাড়া কোনো আবহাওয়ার সৃষ্টি হতো না, বরফ জমতো না, মেঘ, বৃষ্টি, কুয়াশা, শিশির, তুষার, শিলাবৃষ্টি ইত্যাদির সৃষ্টিও হতো না, শস্য ও বনভূমির জন্য প্রয়োজনীয় বৃষ্টি হতো না। ট্রপোমণ্ডল আমাদের পৃথিবীতে প্রাণের অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্তর। পৃথিবীতে বায়ুমণ্ডলীয় স্তর থাকায় এর দিকে আগত উল্কাপিণ্ড অধিক পরিমাণে বিধ্বস্ত হয়। ওজোন স্তর না থাকলে সূর্য থেকে মারাত্মক অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলে প্রবেশ করে প্রাণীকুল বিনষ্ট করত।
বায়ুমণ্ডলের স্তরসমূহ না থাকলে পৃথিবীতে জীবের অস্তিত্ব থাকতো না, বরং পৃথিবীর উপরিভাগ চাঁদের মতো মরুময় হতো। তো এই আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম তা হচ্ছে যে বায়ুমণ্ডলের যে প্রয়োজনীয়তা, যে বায়ুমণ্ডল যে পৃথিবীর বুকে জীবনের বা প্রাণের অস্তিত্ব রক্ষাতে এই বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরের যে বিশেষ গুরুত্ব রয়েছে তা আমরা অনুধাবন করতে পারলাম। তো পরবর্তী আজকের ক্লাসে আলোচনা এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের পরবর্তী বিষয় নিয়ে যে কোনো একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো ততদিন পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বিদায়।